প্রথমেই আমরা এইমাত্র আমরা আমাদের পঞ্চায়েত সদস্য মাননীয় সম্পদ প্রামাণিককে আমাদের মধ্যে পেয়েছি, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এবং লাইন চলে গেছে, কারেন্ট নেই। হ্যাঁ, ধীরে সুস্থে করো। হ্যাঁ, ব্যস্ত হয়ে যাও। আস্তে আস্তে করো। এটা বসে আছে, সবাইকে দিয়ে দাও। হ্যাঁ, চন্দন সবাইকে দিয়ে দাও। ব্যাচ এবং উত্তরীয় দিয়ে মাননীয় বিধায়ক মহাশয়কে সবাইকে একসঙ্গে সবাইকে দিয়ে দাও, সব স্যার টিচারদেরকে দিয়ে দাও। বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুত রজত দত্ত মহাশয়, এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক মাননীয় শ্রীযুত কৃষ্ণেন্দু গুহ মহাশয়। স্যার শুনুন, স্যার শুনুন। স্যার তাড়াহুড়ো করছেন না স্যার। এবার জেলা পরিষদের সদস্য মাননীয় মানবী হালদার পুটকাই সাথে এবার পুষ্পস্তবক দিয়ে
ফ্রুট প্ল্যান্ট, সেই প্ল্যান্টটির বিশেষত্ব হলো এই যে বিশেষ একটি ফল, এটা এখন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব বেশি মাত্রায় এর চাষ হচ্ছে এবং এই ফলটি বিশেষ করে এটি ভিটামিন সি, আয়রন সমৃদ্ধ একটি ফল এবং এইটি আমাদের শরীরের পক্ষে এত ভালো এই কারণে যে এতে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তোমরা ছাত্রছাত্রীরা অবশ্যই জানো যে অক্সিজেনের যে জারণই সমস্যা, কারণ যত পচন, জ্বলন, সমস্ত কিছু অক্সিজেন তার জন্য দায়ী। তো এই অক্সিডেশনটা যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, সেই অ্যান্টিঅক্সিডেন্ট যাতে না হয় তার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা প্রচুর পরিমাণে এই ফলের মধ্যে পাওয়া যায়। দ্যাট ইজ এটা ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফল এর যে চারা এবং এটি ফল হিসেবেও এটি যথেষ্ট এখন পর্যন্ত মূল্যবান এবং তার গাছ হিসেবেও মূল্যবান। আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, গাছটি শুধু নেওয়াই নয়, এটা নেওয়ার পর থেকে তার পরিচর্যা এবং সেই গাছ কি করে পরিচর্যা করলে আমরা ভবিষ্যতে ফলটা পেতে পারি সেটা অবশ্যই প্রত্যেককে কিন্তু নজর দিতে হবে। শুধু গাছটা নিলাম আর রেখে দিলাম, গাছ মরে গেল, তা নয়। এই বিষয়টি একটি বিশেষ ব্যাপার, সে কারণেই তোমরা দেখতেই পাচ্ছ এত বড় একটা অনুষ্ঠান করে সবাই এসেছেন তোমাদের ব্যাপারটা বোঝানোর জন্য। সবাই সবার বক্তব্য অবশ্যই রাখবেন, তোমরা সবাই মন দিয়ে শুনবে। তো এর সাথে সাথে আমরা পরিবেশ বান্ধব সমস্ত জিনিসের প্রতি আমরা নজর দেব। স্কুলে বিভিন্ন প্রোগ্রামে তোমাদের একথা সবসময় বলা হয় যে আমরা সবসময় এই বিষয়টির উপর যাতে নজর দিতে পারি, সেই বার্তাটি দিতে আমাদের বিদ্যালয়ে আজ এই সুধী সমাগম হয়েছে। আমি সকলকে আজকে অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি এবং অনুষ্ঠানটি এখানে করবার জন্য সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম। ধন্যবাদ, নমস্কার। তোমরা সকল মঞ্চে আসেন সম্মানীয় এমএলএ সাহেব, আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাশে আমার বসে আছেন উপপ্রধান সাহেব, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সদস্যগণ এবং বিশিষ্ট সমাজসেবীগণ যারা ব্লক থেকে এসেছেন এবং অঞ্চল থেকে এসেছেন। সর্বোপরি বসে আছেন আমার ছাত্রছাত্রী, স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা। যাই হোক, আমি বেশি বক্তব্য বলবো না। একটা স্কুল বেঁচে থাকে তার ছাত্রছাত্রী যদি সুশৃঙ্খলিত হয়, নিয়মানুবর্তিতা যদি মেনে চলে, সেটা স্কুলের গর্ব। ভালো রেজাল্ট করলে স্কুলের গর্ব, ঠিক স্কুলের গর্বের সঙ্গে সঙ্গে অভিভাবকবৃন্দেরও গর্ব হয়। আমি নরেন্দ্রপুরের সমস্ত শিক্ষক যারা মানুষ তৈরির কারিগর হিসেবে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া শেখাচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সুন্দর পরিবেশের মধ্যে আজকের আমরা সবাই উপনীত হয়েছি। একটি বিশেষ অনুরোধ করতে চাই আমরা যারা এখানে উপস্থিত আছি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা এমন কিছু কাজ করব না যেখানে আমার পরিবারের এবং বিদ্যালয়ের সম্মান নষ্ট হবে। সে কাজটা কি তোমরা সবাই জানো। অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পঠনরত অবস্থায় বিদ্যালয় থেকে চলে যায়। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শকে মাথায় রেখে ভাবব যে আমরা কোনোভাবেই আমার পরিবারকে ছোট করব না, বিদ্যালয়কে ছোট করব না, সমাজকে ছোট করব না। শিক্ষার আদর্শকে মাথায় রেখে আমরা এগোবো, সবাই বিদ্যালয়ের সম্মান রাখবো। আর আজকে যে গাছ দেওয়া হচ্ছে ড্রাগন ফ্রুট, নিশ্চয়ই ড্রাগন ফ্রুট অনেকের বাড়িতে আছে তো নাকি? তবুও কিন্তু বলতে চাই, এই যে গাছটা আজকে পেলেন তার যত্নের দায়িত্বটা আপনারা নেবেন। তোমরা যদি যত্ন নিয়ে গাছটাকে বড় করতে পারো, সেটাই তোমাদের কাছে দেখবে একটা স্মৃতি। ওই গাছটা যখন ফল দেবে তোমাদেরই ভালো লাগবে, বাড়ির ছোটদেরকেও বলতে পারবে এই গাছটা বিদ্যালয় থেকে পেয়েছিলাম, এমএলএ সাহেব ব্যবস্থা করে দিয়েছিলেন, আমরা গাছটা লাগিয়েছিলাম, আজ বড় হয়েছে।
ফল দিচ্ছে। এটা একটা মাইলস্টোন বলতে পারি। দেখবে ওই গাছ থেকে প্রচুর গাছ তৈরি হয়, প্রচুর ফল দেয় একটা গাছ যদি ঠিক মতো যত্ন করে আমরা লাগাতে পারি। যাই হোক, বেশি কথা আর বলতে চাই না, এমএলএ সাহেব খুবই ব্যস্ত আছেন। আমার অনুরোধটুকু যেটুকু করলাম, তোমরা সবাই পরিবেশ বান্ধব হবে, বিদ্যালয়ের সম্মান রাখবে, সবাইকে সম্মান করবে, তোমরা সুস্থ থাকবে, এই কথা বলে আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। যে এরকম ধরনের একটা মঞ্চে এত রেসপেক্টেড পার্সন, আমাদের সম্মানীয় হেডমাস্টার মশাই, এত গুণীজন এবং এত শিক্ষক মশাইরা আছেন, সুন্দর সঞ্চালনা করছে এরকম ধরনের এনভায়রনমেন্টে। সব থেকে বড় কথা, একটা অর্গানাইজড অ্যান্ড ডিসিপ্লাইনড, এত সুশৃঙ্খলভাবে তোমরা নিজেরা এত সুন্দরভাবে বসে আছো, এত সুন্দরভাবে তোমরা ডিসিপ্লিন মেনটেন করছো। সত্যি আমি ভীষণ আপ্লুত, আনন্দিত, এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর নিজেদের জন্য জোর দেওয়া একটা করতালি হয়ে। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করছেন আমাদের মাননীয় সম্মানীয় প্রধান সাহেব, রেসপেক্টেড পার্সন মুজিবুদ্দার তোমাদের সামনে বক্তব্য রেখেছে। এবং আমাদের সম্মানীয় উপপ্রধান সাহেব খুব মিশুকে মানুষ, অমায়িক মানুষ, কানাইদা আছেন, আমাদের জেলা পরিষদ সদস্যরা, আমাদের মাধবী আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরা আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় ননীদা আছেন, আমাদের মাননীয় প্রশান্তবাবু আছেন, শিক্ষক রাজকুমারবাবু আছেন, পার্থবাবু আছেন, মানব্রত চক্রবর্তী আছেন, আর তোমরা যারা স্নেহের ভাই বোনেরা আছে, সবাইকে আমার পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা একটা সেই বলে না, মানুষের মন উদার হলে ছোট্ট একটা অনুষ্ঠানকে কেমনভাবে ডেকোরেশন করে হঠাৎ সুন্দরভাবে সাজানো যায়। সেই কি একটা আমাদের চলতি কথায় আছে না, কি যদি থাকে ভালো মন তেঁতুল পাতার নজর, নাকি যদি ওই সুজন, সেরকম ধরনের এরকম ধরনের কিন্তু একটা ড্রাগন গাছকে দেওয়ার জন্যে, তার জন্য যে এত ভালো একটা প্ল্যাটফর্ম এত সুন্দর করে শিক্ষক মশাইরা যে অর্গানাইজ করবে, আমরা কিন্তু নিজেরাও কিন্তু বুঝতে পারিনি। তা সত্যি খুব ভালো লাগছে। এবং সুন্দর কথাবার্তা আমরা যেটা জানলাম, যে সব থেকে স্কুলের পরিবেশটা এত সুন্দর, স্কুলটার পরিবেশ যদি সত্যি দেখে কিন্তু মন ভরে যায়। এরকম স্কুলে যে কেউ কিন্তু এলে মনে হয় যে হ্যাঁ, আমরা স্কুলে কিন্তু পড়াশোনা শেষ করেই এখান থেকে যাব। ড্রাগন ফলটা অবশ্যই আমাদের গাছের চারাটা একটা নিমিত্ত, গাছের চারা দেয়া হচ্ছে। আমরা এর পরেও কিন্তু আমার এত ভালো লাগছে যে এখানে এত সুন্দরভাবে সবাই আছে এবং ইন্টারেস্টেড। আমরাও কিন্তু ওই বিশ্ব পরিবেশ দিবসে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও প্রচুর কিন্তু গাছরা পেয়ে থাকি, তাহলে তখনও কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। এটা ফলের চারা বা আরও ফলের চারা আসতে পারে, সেগুলো তখন আমরা পাবো। আমার একটা জিনিস, এত সুন্দর পরিবেশ থেকে একটা কথা বলতে ইচ্ছা করছে, যে আমাদের সত্যি কথা বিভিন্ন স্কুলে মধ্যে অন্যতম স্কুলটাই বলতে গেলে আমাদের সায়েন্সটা আছে, তাই তো? সায়েন্সের ছেলেমেয়েরা আছে, আমি নিজেও একটু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আর কি। তা যাই হোক, সেই হিসাবে আমাদের একটা প্যাশন বা একটা দুর্বলতা আছে। আমাদের অবশ্যই অনেকের একটা ভবিষ্যতে বড় হওয়ার একটা চিন্তাভাবনা থাকে। তবে চিন্তাভাবনাটা আমরা যারা সাধারণ ঘর থেকে উঠে এসেছি, আমাদের বাবা মায়েদের তখন কিন্তু স্বপ্ন ছিল, আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালিরা, আমাদের কিন্তু একটা স্বপ্ন যে হয় আমার ছেলে মেয়েকে ডাক্তার করবো, না ইঞ্জিনিয়ার করবো, বা হয়তো দেখা যাবে সায়েন্টিস্ট বা শিক্ষক মশাই বা প্রফেসর। কিন্তু আমরা যেটা দেখেছি যে বর্তমান দিনে কাজ করতে গিয়ে, বা বিশেষ করে এই সরকারের সঙ্গে কাজ করতে গিয়ে, যে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু আইএস আইপিএসটা খুব কম। অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু কম যায়, যেটা বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, এইসব জায়গায় স্টেটের ছেলেমেয়েরা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে যে আমাদের সরকারের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারগুলো যথেষ্ট খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এখন কিন্তু যে ওই আইএস আইপিএস ট্রেনিংয়ের জন্য সরকারিভাবেও কিন্তু একটা আমাদের কোচিং সেন্টারও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আরও অনেক রকমভাবে আমাদের এখানেই বলে ফেলি যে খুব শিগগিরই আমরা একটা ইচ্ছা আছে, যেহেতু আমাকে রায়দিঘি কলেজের প্রেসিডেন্ট হিসাবে দেওয়া হয়েছে,
আমরা রায়দিঘি যে বিএড কলেজ আছে আগামী দিনে যে ভাবা হচ্ছে যে বিএড কলেজে আমাদের এদিকে কিন্তু চাকরি বাকরি পাওয়ার জন্য কম্পিটিশনের জন্য সেরকম ধরনের কোনো রকমভাবে ইনস্টিটিউশন নেই, যেটা রাইস মাইস এগুলো সব অনেক পয়সা দিয়ে পড়তে হয়। আমরা খুব শিগগিরই কিন্তু রায়দিঘি কলেজে সেটা শুরু করবো, এরকম ধরনের একটা প্ল্যান পরিকল্পনা আছে। অনেকের প্রশ্ন জাগবে হয়তো, আমি তোমাদের মনের কথাই বলি, যেহেতু ছোট ছোট ভাই বোনরা তোমরা আছো, যে বাবা মা লেখাপড়া শিখিয়েছে, কোনো হয়তো একটা এমবিবিএস ডিগ্রিও আছে, ডাক্তারিও করতাম, আমার মিসেসও ডাক্তার যাই হোক, তার ছেলেরও একটা কেউ বিয়ে করে যেতে ডাক্তার, কিন্তু হঠাৎ করে কেন রাজনীতিতে এলাম? প্রশ্ন আসবে না? কারণ একটা বাস্তব কথা বলি, যে আমার বড় ছেলে যখন সেন্ট জেভিয়ার্সে পড়ে তখন কিন্তু আমাদের নেই, প্রেসিডেন্ট সাহেব ছিলেন আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম, বড় প্রখ্যাত সায়েন্টিস্ট। তিনি কিন্তু স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করতে খুব ভালোবাসতেন। তা কলকাতায় এসছেন, এসে সেন্ট জেভিয়ার্সের সঙ্গে ইন্টারাকশন, ছেলে মেয়েদের সঙ্গে বসবে। তা সবাই এরকম বলেছিল তোমরা কার কি হওয়ার ইচ্ছা? অনেক ছেলে বলেছে আমি সায়েন্টিস্ট হবো, আমি পাইলট হবো, আমি এরকম ধরনের ইঞ্জিনিয়ার হবো। তা উনি তখন বলেছেন হোয়াই নট পলিটিশিয়ান? কেন রাজনীতিতে তোমরা যাবে না? তোমরা শিক্ষিত, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা, স্মার্ট ছেলে মেয়ে, রাজনীতি এলে তো আরো ভালো করে কিন্তু দেশটা চলতে পারে। কারণ আমরা যদি বসি চা দোকানে বসে, অনেক সময় আমরা সমালোচনা করি, এই রাজনীতির নেতারা যা করছে সব একদম দেশটা উচ্ছনে যাচ্ছে, বাট হোয়াই নট ইউ আর টেকিং দ্য পার্ট? তুমি শুধু সমালোচনা করে যাচ্ছ, তুমি কেন অংশগ্রহণ করছো না? একটা ছেলে বলেছিল, স্যার যে রাজনীতিতে খুব করাপশন আছে, ভীষণ রকমের দুর্নীতি হয়, করাপশন আছে। তা তখন তিনি বলেছিলেন যে তোমরা কম্পিউটার ব্যবহার করো, কম্পিউটার ব্যবহার করতে গেলে দেখবে যখন ইন্টারনেট তোমরা ব্যবহার করো, সার্চ করো, তখন মাঝে মাঝে দেখবে যে ভাইরাল অ্যাটাক হয় না? ভাইরাস অ্যাটাক আগে খুব হতো, ভাইরাস অ্যাটাক হয়। তো সেই ভাইরাস অ্যাটাকটাকে রুখতে গেলে তখন অ্যান্টিভাইরাল একটা সিম বা অ্যান্টিভাইরাল একটা কিন্তু আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে। যেখানে তখন উনি তো বিখ্যাত মানুষ, পণ্ডিত মানুষ, তা উনি বলেছিলেন যেখানে ডেভেলপমেন্ট আছে, যেখানে উন্নয়ন আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু করাপশন থাকবেই। সেই করাপশনটাকে রুখতে গেলে কিন্তু আমাদের ওই অ্যান্টিভাইরাল সিমের মতো সেরকম একটা ছাঁকনি দরকার। তা যদি সত্যি কথা বলতে কি, আমিও আহ্বান করে গেলাম যদি তোমাদের, আর আমার এই জন্য রাজনীতিতে এসেছিলাম যে আমি একজন ডাক্তার হিসেবে, ঠিক আছে আমি কয়েকজন মানুষকে পরিষেবা দিয়ে তাকে আমি সুস্থ করতে পারছি, কয়েকজন মানুষকে আমি বা একটা বিনা পয়সা দিয়ে তাদের পরিষেবা দিতে পারছি, বাট অ্যাজ এ হোল যদি আমি সমাজটাকে বা আমাদের এলাকার উন্নয়নের জন্য যদি চেষ্টা করতে হয়, আমি যদি বিধায়ক না হতাম, আজকে তোমরা অনেকেই হয়তো জানো না যে আমার রায়দিঘি হাসপাতাল, যে রুরাল হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, এখানে কিন্তু যেসব মায়েরা ডেলিভারির জন্যে যখন লেবার পেন নিয়ে ভর্তি হতো, নর্মাল ডেলিভারি যদি না হতে পারতো বা কমপ্লিকেটেড নর্মাল ডেলিভারি, তাদেরকে কিন্তু ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হতো, কারণ ওখানে কোনো গাইনোকোলজিস্ট কিন্তু পোস্টিং ছিল না। যেহেতু আমি ডাক্তার বিধায়ক, আমি 2021 সালে কিন্তু বিধায়ক হয়ে প্রথমেই কিন্তু আমি চেষ্টা করেছি যে আমাদের হেলথ সিস্টেমটাকে কি করে, আমাদের এলাকার মানুষকে কি করে ফেসিলিটিস দেওয়া যায়, যার জন্য কিন্তু আমার রায়দিঘি হাসপাতালে প্রথমেই উইদিন 6 মান্থস আমি কিন্তু কিছুতেই এই সিস্টেম নিয়ে রুরাল হাসপাতালে সিজার চালু করে। সেটাও কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কল্যাণে তাকে রিকোয়েস্ট করে আমরা কিন্তু এইখানে রায়দিঘি হাসপাতালে সিজারটা চালু করেছি। সপ্তাহে 3 দিন হলে সিজার হয়। তাহলে এটা এই আমি বিধায়ক হয়েছি বলেই এতগুলো মানুষের কিন্তু পরিষেবাটা দেওয়াটা কিন্তু সম্ভব হয়েছে। এবং সত্যি কথা বলতে এখন 3 জন গাইনোকোলজিস্ট, একজন পেডিয়াট্রিশিয়ান, অ্যানাস্থেসিস্ট সবই অ্যাভেলেবেল। তো এইরকম ধরনের কিন্তু আমরা চেষ্টা করা হয় যাতে সামগ্রিক উন্নয়নের জন্য, যেমন রায়দিঘির নাম হয় কেন, অর্থাৎ রায়দের দিঘি ছিল 70 বিঘের উপর জলকর। কেউ যদি না গিয়ে দেখো, তোমরা দেখে আসছো, ওইখানে কিন্তু একটা প্ল্যানিং, যদিও আমাদের এসএমডি যাদব সাহেব তার একটা পরিকল্পনা ছিল, আমরা সেটা প্রপোজালটা দিয়েছিলাম যে দিঘিটাকে সুন্দর করে শুধু খালি ট্যুরিজম নয়, শুধু এন্টারটেনমেন্ট নয়, আমরা ওটাকে কিন্তু অনেক ধরনের গাছ দেওয়া হচ্ছে। আমাদের কিছুটা কাজ এখনো বাকি আছে, যে গাছগুলো বোটানিক্যাল এক্সকারশনে, অর্থাৎ বোটানি অনার্স নিয়ে যারা পড়ে বা বোটানিক্যাল যেগুলো আমাদের কালেকশন করতে হয়,
চেনার জন্য, গাছগুলো করার জন্য, সেগুলোর জন্য কিন্তু সেই ধরনের প্ল্যান্টেশনটা করা হচ্ছে যে শুধু খালি শিবপুর বোটানিক্যাল গার্ডেনে কেন যাবে, তাহলে আমাদের এখানেই চলে আসো। সেটাও কিন্তু একটা চেষ্টা চরিত্র করা হচ্ছে। তোমাদের আমন্ত্রণ থাকলে অবশ্যই গিয়ে ঘুরে আসবে। জোটার দেউলটা আমাদের একটা হিস্টোরিক্যাল প্লেস, সেটাও কিন্তু একটা সুন্দরভাবে চেষ্টা করা হচ্ছে। তাই এগুলো কিন্তু অবশ্যই জনপ্রতিনিধি হওয়ার জন্যে আমরা একটা বড় পরিকল্পনা, রায়দিঘিতে একটা বাস টার্মিনাসও তৈরি হচ্ছে যাতে আমাদের সরকারি বাস ওখান থেকে যেতে পারে, বা আমাদের ওই রায়দিঘিতে যানজটটা যাতে না হয়, বা আমরা এখান থেকে কোনোদিন হয়তো দেখা যায় প্রস্তাব থাকবে আমরা পরিবহন দপ্তরের কাছে যে যাতে এখান থেকে আমরা দীঘা বা পুরী বাস মাঝে মাঝে ছাড়া যায় কিনা, বাস টার্মিনাস আছে। তাহলে এই যে ডেভেলপমেন্টে এটা কিন্তু একটা সুযোগ থাকছে। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, এখানে যেহেতু আমার স্নেহের ভাই বোনেরা এসছে, আমি এরপরে বড়দানগর স্কুল ইয়েতে যাবো, ভদ্রপাড়া গিলেছেন হাই স্কুলে। কারণ আমরা আগে শুরু করেছিলাম যে আমরা ভীষণ রকমভাবে কন্যাশ্রীটা নিয়ে, কন্যাশ্রীকে সামনে রেখে আর্লি ম্যারেজ নিয়ে একটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছিলাম। এখানে অনেকেই আছো, যেসব ভাই বোনেরা আছো, তোমরা বলো তো দেখি, তোমরা কি এখন তোমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে বা তোমরাও যখন ছোট ছিলে, তোমাদের বাবা মা কিন্তু জোর করে এই যা কেজি স্কুলে ভর্তি হো, প্রাইমারি স্কুলে যা, আইসিডিএসে যা, এগুলো করতো, তাই নাকি? কিন্তু তোমাদের বাবা মা বা তোমাদের ঠাকুরদা ঠাকুমা, ওই জেনারেশন যারা, তাদের কিন্তু বাড়ি থেকে কিন্তু এরকম চল ছিল না, এই যাও পড়তে হবে, কম্পালসারি পড়তে হবে, অন্তত সাক্ষরতাটা শিখতে হবে, এরকম ছিল না। তাই তো এখনো পর্যন্ত তোমার আমার ঠাকুমা অনেকেই কিন্তু দেখা যায় টিপছাপ দেয়, নাম লিখতে পারে না। এই এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে কি করে? এই এনভায়রনমেন্টটা কিন্তু যারা আমরা একটু অল্প শিখেছি, অল্প জেনেছি, পাড়া প্রতিবেশী সমস্ত দিক থেকে, যে না কিছু শিখতে হবে, কিছু করতে হবে। এখন কোনো বাড়িতে তুমি এই জেনারেশনের যে একটা ছেলে মেয়ে সে প্রাইমারি পাস করেনি কি হাই স্কুলে যায়নি, এরকম কিন্তু দেখাতে পারবে না। হয়তো সে মাধ্যমিক পর্যন্ত কমপ্লিট না করতে পারে, তার হয়তো দেখা যাচ্ছে তার পড়াশোনাটা অত ভালো নাও লাগতে পারে, কিন্তু সে হয়তো ভোকেশনাল কোর্সে হয়তো ভর্তি হয়েছে, উৎকর্ষ বাংলা কোর্স করছে, সে হয়তো হাতের কাজ শিখছে, টেলারিং শিখছে, অনেক কিছু কিন্তু সেখানে শিখতে পারে। সেই পরিবেশটা কিন্তু এখন আছে। এখন আর কাউকে বলতে হয় না যে না তোমার বাড়ির বাচ্চাকে স্কুলে পাঠাও, কেন বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু এখন আমাদের বলতে হচ্ছে, এখনো পর্যন্ত বলতে হচ্ছে। তোমার বাবা মাও লেখাপড়া শিখেছে কারোর বাড়িতে, তোমরাও শিক্ষিত হচ্ছ, কিন্তু তবুও দেখা যায় যে কম বয়সে 18 বছরের নিচে একটা ছেলে মেয়ের বিয়ের বয়স কত? ছেলেদের বিয়ের বয়স কত? 21, মেয়েদের 18। আমি এই জন্যে এই কথাটা এখানে বলছি, ম্যাডামরাও আছে, তোমরাও আছো। একটা দুঃখের কথা বলি, আমাদের রায়দিঘি হাসপাতাল, রুরাল হাসপাতালের আন্ডারে, অর্থাৎ এই নন্দকুমারপুর কনকলদিঘি যা আমার 11টা জিপি আছে, সেখানে গত 3 মাসে টিনেজার প্রেগনেন্সি, অর্থাৎ 18, টিনেজার মানে কি 13 to 19, টিনেজার বলা হয়। এই টিনেজারটা ভীষণ আর কি ভার্নারেবল বয়স আর কি। টিনেজার প্রেগনেন্সি সেখানে নোটেড হয়েছে 3 মাসে 144 জন। ভাবা যায়? তাহলে অবশ্যই আমরা যারা লেখাপড়া শিখতে এসেছি, আমরা যারা বোনেরা যারা এসেছি লেখাপড়া শিখতে, তাদেরকে অবশ্যই এটা কিন্তু সচেতন হতে হবে যে আমরা 18 বছর নিচে বিয়ে করবো না। এর অনেক কারণ আছে, সেগুলো নিয়ে অনেক ব্যাখ্যা আছে। তোমার ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট হয় না, তোমার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় না। তুমি জানো না যে এই বয়সে দাঁড়িয়ে তোমার শ্বশুর শাশুড়িকে কেমন ব্যবহার করতে হবে। তুমি এটা জানো না যে তোমার শ্বশুর শাশুড়ি হয়তো বলে গেল এটা রান্না করে রাখো, তুমি তার প্রসিডিং জানো না। তোমাকে সকলের সামনে যদি অপমান করে তোমার মানসিক কেমনভাবে হবে। এবং তারপরে অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য তার সেটা মানে প্রেগনেন্সিটাও আটকানো যায় না, কন্ট্রাসেপটিভ সেরকমভাবে সে ব্যবহার করতে জানে না, যার ফলে কিন্তু তার ছোট বাচ্চাও প্রিম্যাচিওর বেবি নেয়, বাচ্চারও মৃত্যুর হার বেড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে মেয়েরাও মানে ডেলিভারি হতে গিয়েও মারা যায়। এখন এটা আমাদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। আমরা নিজেরা যদি ঠিক থাকি, তোমাদের একটা জাস্ট ছোট কথা বলে যাই, পরে হয়তো তোমরা এমন হবে। আমাদের ঠিক পাশের অঞ্চল কুমোরপাড়া, ওখানে আইনগত দিকটা বলি, ওখানে একজন আমাকে ফোন করে বলছে স্যার আমার খুব বিপদ। আমি কী ব্যাপার? না এরকম আমার তো ভাইয়ের বিয়ে হয়েছিল, তা আজ থেকে 2 বছর আগে বিয়ে হয়েছে, তা না আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে বিয়ে হয়েছে। আমার ভাইয়ের 3 মাসের একটা বাচ্চা আছে, কিন্তু আমার বৌমা 18 বছর হতে আর 10 দিন বাকি আছে। হঠাৎ করে রায়দিঘি থানাতে
যাদব বেহালা থেকে কোন এনজিও একটা মহিলা কর্মী তিনি ফোন করে বলেছেন যে ওই নাবালিকা ওখানে কিন্তু বিয়ে হয়েছে, নাবালক বয়সে বিয়ে হয়েছে, ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এলো, ওই ফ্যামিলিটাকে পুরো নিয়ে চলে গেল। সেই মেয়েটা 18 বছর হয়নি, তাকে নিয়ে গেল, বাচ্চাটাকে নিয়ে গেল, তার হাজব্যান্ডকে নিয়ে গেল, তার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেল। এবং সব থেকে দুঃখের কথা, শুধু খালি অল্প বয়সে বিয়ে করলে যে শাস্তিটা হয়, হয়তো ওই ছোটো মেয়েটাকে হয়তো হোমে দিয়ে দিল, ছেলেটার শাস্তি কী হয়েছে জানো? পক্সো আইন। যেহেতু বাচ্চা হয়েছে, তার মানে একটা মেলামেশা হয়েছে, পক্সো আইন, নাবালিকার সঙ্গে মেলামেশার জন্য যেটা হয়, পক্সো আইনে সে সেটা কেস খেয়ে গেল, তার গার্জেন কেস খেয়ে গেল। পক্সো আইনে সর্বোচ্চ কি হতে পারে জানো তো? মানে একদম সারা জীবন ইমপ্রিজনমেন্ট হতে পারে, 20 বছরও জেল হতে পারে। কেউ যদি ভেবে থাকে যে কোনো রকম পালিয়ে গিয়ে টুক করে সিঁদুরটা পরে নিলে আর শাখাটা পরে নিলে মনে হয় আমরা বেঁচে গেলাম, তা নয়। কিন্তু আমি তোমাকে আমার মোবাইলে ছবি আছে দেখাতে পারি, আমাদের আইসি নিয়মিতভাবে আমাদের ছবি পাঠাতে, কাউকে উড়িষ্যা থেকে ধরে নিয়ে আসছে একটা কাপল, কাউকে মুর্শিদাবাদ থেকে ধরে নিয়ে আসছে, 4 মাস পরে তাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসছে। 14 বছরের মেয়ে আর 19 বছরের ছেলে, 4 মাসের প্রেগনেন্সি। সেই জন্য আমি অনুরোধ করে যাব, তোমরা নিজেরাই বোধ অবশ্যই তোমাদের নিজেদের সচেতন হতে হবে, নিজের পাড়াটাকে সচেতন করতে হবে যে আমরা কেউ 18 বছরের নিচে বিয়ে করব না, আর পাড়াতেও যেন না হয়। এটাও কিন্তু অবশ্যই রিকোয়েস্ট থেকে গেল। বিং এ ডক্টর, আমি একজন ডাক্তার হিসাবে এই রিয়েলাইজটা করেছি এবং একজন অবশ্যই সুযোগটা পেয়েছি, স্যার যখন এত ছেলে মেয়েদের জমিয়েছে বলে আমি সেটাও বলে গেলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকো। অবশ্যই আমি আবার বলছি, আমি নিজেকে ভীষণ আনন্দিত লাগছে, আপ্লুত লাগছে, ভীষণ সম্মানিত। ধন্যবাদ, সবাই ভালো থাকো। জয় হিন্দ, জয় বাংলা। সত্যি তিনি যে সচেতনতা স্যার একটু সাইড। নমস্কার করে চলে আসবেন স্যারের সময় নিয়ে, এখন নমস্কার করে চলে আসবেন। জিনিসপত্রগুলো এগিয়ে নিয়ে এরপরে সবাইকে গান বিতরণ করা হবে। এখানে আমরা আজকেকার মতো এই যে প্রোগ্রামটা এখানে শেষ করছি, কিন্তু তোমরা কেউ যাবে না, তোমরা এখান থেকে নির্দেশ পাবে, তারপরে তোমাদের প্রত্যেকের মধ্যে গাছ বিতরণ করা হবে।